আশা করি প্রত্যেকে আমরা ভালো আছি। আজকে আমরা আলোচনা করব নতুন একটি টপিক নিয়ে। খুবই ইন্টারেস্টিং একটা টপিক। কিন্তু হরহামেশা আমাদের ইংরেজি বাক্যগুলোতে যেটার খুব বেশি মাত্রায় ব্যবহার করা হয়ে থাকে এমনই একটি টপিক, যেটা হচ্ছে দ্য ইউজেস অফ এনাফ ইন ইংলিশ সেন্টেন্সেস। অর্থাৎ ছোটবেলা থেকে আমরা এই এনাফ শব্দটির সাথে অনেক পরিচিত, যেটার অর্থ কিনা হচ্ছে যথেষ্ট। এখন আজকে আমরা শিখব এই এনাফটি মূলত বাক্যে কখন, কোথায়, কিভাবে, কি পরিচয়ে ব্যবহৃত হয়ে থাকে সেই সকল কিছুর আদ্যপান্ত সম্পর্কে, যেটা আমাদের রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে অনেক বেশি সহায়তা প্রদান করবে। এমনকি যখন আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে থাকি অ্যাপ্রোপ্রিয়েট কোনো ওয়ার্ড দিয়ে বা কারেক্টার্স করে থাকি, সেই সকল ক্ষেত্রেও এই নিয়মগুলো আমাদের জন্য কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাহলে কথা না বাড়িয়ে চলে আসি রুলস নাম্বার 1 এর কাছে। রুলস নাম্বার 1 হচ্ছে এনাফের সাথে যদি কখনো কোনো নাউন ব্যবহৃত হয়, অর্থাৎ কোনো একটি বাক্যে আমি এনাফের ব্যবহার করেছি এবং এর পরে যে শব্দটা আমি চুজ করেছি সেটা হচ্ছে নাউন, এরকম যদি হয় তাহলে কিন্তু তখন আর এনাফ শব্দটি এনাফ থাকে না, সে একটি অ্যাডজেক্টিভের ন্যায় ভূমিকা পালন করে থাকে। আমরা এমনিতেও জানি যখনই কোনো নাউনের পূর্বে কোনো একটি শব্দ বসে এবং সে নাউনকে মডিফাই করে, সে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে পরিগণিত হয়। ঠিক নিয়মটা এক্ষেত্রেও থাকবে, যদি কোনো নাউন এনাফের পূর্বে বসে এবং নাউনকে মডিফাই করে, সে তখন কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যেমন এখানে উদাহরণ হিসেবে আমি লিখেছি উই হ্যাভ এনাফ মানি। উই হ্যাভ এনাফ মানি, তাহলে এই যে আমার মানি এবং এটা হচ্ছে এনাফ, আমি কি করেছি? এনাফের পরে একটা নাউন হিসেবে মানিকে নিয়েছি এবং এনাফ কি করছে? এই মানিটাকে মডিফাই করছে। কিভাবে? যেমন আমি বলছি আমার কাছে যথেষ্ট টাকা আছে। কি পরিমাণ টাকা আছে? যথেষ্ট টাকা আছে। তাহলে এই মানি যদি নাউন হয়ে থাকে, এটা হয়ে যাবে কি? অ্যাডজেক্টিভ। তাহলে এই নিয়মটা শুধুমাত্র যে আমার এক্ষেত্রেই কাজে লাগবে এমনটা কিন্তু নয়। যখন আমরা পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন করি, তখন যদি আমরা নাউনের পূর্বে এনাফকে দেখে থাকি, তখন তার পরিচয় কি হবে? তখন সে অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। ঠিক একইভাবে কোনো একটা সেন্টেন্সে এনাফের পরে কোনো একটা শব্দের নিচে যদি আমরা দাগ দেওয়া অবস্থায় পাই এবং যদি আমরা তার পরিচয় চিহ্নিত করতে চাই, তখন সে কিন্তু নাউন হিসেবে পরিগণিত হবে। তাহলে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে, এনাফের পরে নাউন বসলে এনাফ তখন অ্যাডজেক্টিভ, এবং এনাফের পরে যে শব্দটি বসবে সে সবসময় কি হবে? নাউন। এবার আসি রুলস নাম্বার 2 এর কাছে। অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এর পরে যদি আমি এনাফ বসাই, তাহলে তখন কিন্তু সেই এনাফটা অ্যাডভার্ব হিসেবে পরিগণিত হয়। অর্থাৎ আমি যেমন বললাম যে এনাফের পরে নাউন বসলে তা অ্যাডজেক্টিভ, এবার আমি বলছি যদি কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সাথে এনাফ বসে, সে তখন সদা সর্বদা অ্যাডভার্ব হিসেবে পরিগণিত হয়। কিভাবে? যেমন এক্সাম্পল নাম্বার 1, শি ইজ স্মার্ট এনাফ। তাহলে স্মার্ট এই শব্দটি কোন পার্টস অফ স্পিচ? অবশ্যই অ্যাডজেক্টিভ। তাহলে এর পরে যে এনাফ বসেছে, যদি আমাকে আইডেন্টিফাই করতে বলা হয় এটি কোন পার্টস অফ স্পিচ, আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারবো এটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক একইভাবে যখন আমি বলছি শি ইজ বিউটিফুল এনাফ, সে যথেষ্ট সুন্দর, তখন কিন্তু আমার বিউটিফুল অ্যাডজেক্টিভ হলেও আমার এই যে এনাফ ব্যবহৃত হয়েছে সে হচ্ছে অ্যাডভার্ব। ঠিক একইভাবে 3 নম্বর সেন্টেন্সের দিকে যদি আমি তাকাই, শি রানস ফাস্ট এনাফ, সে যথেষ্ট দ্রুত দৌড়ায়। সে কি করে? সে যথেষ্ট দ্রুত দৌড়ায়। তাহলে তার দৌড়ানোকে মডিফাই করছে এই ফাস্ট, তাহলে সে কি? সে হচ্ছে একটা অ্যাডভার্ব, এবং এরপরে যে ব্যবহৃত এনাফ শব্দটি আছে সেও কিন্তু বাক্যে অ্যাডভার্বের ন্যায় ভূমিকা পালন করে থাকে। ঠিক একইভাবে 4 নম্বর সেন্টেন্সে যখন আমি বলছি হি প্লেস ওয়েল এনাফ, সে যথেষ্ট ভালো খেলে, তখন ওয়েলটি অ্যাডভার্ব হওয়ার পাশাপাশি এনাফও কিন্তু বাক্যে অ্যাডভার্বের ন্যায় ভূমিকা পালন করে থাকে। দ্যাট মিনস এনাফ যখন নাউনের সাথে বসবে তখন সে অ্যাডজেক্টিভ, অপরদিকে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সাথে যখন এনাফ বসবে তখন সে কিন্তু অ্যাডভার্বের মতো ভূমিকা পালন করে থাকে। এবার আসা যাক 3 নম্বর রুলসটির কাছে। যদি আমরা কখনো কোনো ভার্ব দেখে থাকি, এই ভার্বের পরেও কিন্তু এনাফ ব্যবহৃত হতে পারে, কিন্তু কখনোই আগে এনাফ পরে ভার্ব কিন্তু ব্যবহৃত হয় না। বিষয়টি কিন্তু আগের দুটো রুলসের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা এনাফের পরে নাউন দেখতে পাবো, কিন্তু নাউনের পরে এনাফ দেখতে পাবো না। যেমন আমি যদি 1 নম্বর
উদাহরণটাকে বলতাম উই হ্যাভ মানি এনাফ, ইট উইল বি দ্য রং অ্যান্সার। যে কখনোই আমরা নাউনের পরে এনাফকে ব্যবহার করব না, আমরা কি করব সব সময়ই এনাফের পরে নাউনটাকে ব্যবহার করব। ঠিক একইভাবে সেকেন্ড সেন্টেন্সটাতে আমি লিখেছিলাম দে হ্যাভ এনাফ ফুড, ইটস দ্য কারেক্ট সেন্টেন্স বিকজ উই হ্যাভ ইউজ দ্য এনাফ বিফোর দ্য নাউন। কিন্তু যদি আমি বলতাম দে হ্যাভ ফুড এনাফ, যে দে হ্যাভ ফুড এনাফ, তখন কিন্তু আমার বাক্যটা ভুল হতো, কারণ আমি কি করছি, আমি নাউনের পরে এনাফ ব্যবহার করছি। ঠিক একইভাবে সেকেন্ড নাম্বার রুলসের ক্ষেত্রেও এই বিষয়টি প্রযোজ্য হবে। আমরা কখনোই এনাফের পরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে ব্যবহার করব না। আমরা কি করব, সবসময় অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরেই এনাফটাকে ব্যবহার করব, এবং তখন কিন্তু এনাফ একটি অ্যাডভার্বের মতো ভূমিকা পালন করবে। ঠিক একই ঘটনা ঘটবে 3 নাম্বার রুলসের বেলায়, যে ভার্বের পরে আমরা ব্যবহার করব, এনাফকে ব্যবহার করব। ভার্ব বলতে আমরা কি বুঝে থাকি, ক্রিয়া, সাবজেক্ট যেটা করে থাকে সেটা হচ্ছে ক্রিয়া, এবং এই ক্রিয়ার পরেই সবসময় আমরা এনাফ শব্দটিকে ব্যবহার করব। যেমন আই ড্রিঙ্ক এনাফ ডিউরিং দ্য ডে, আই ড্রিঙ্ক এনাফ ডিউরিং দ্য ডে, আমরা কি করি, দিনের বেলায় সবচাইতে বেশি পান করি, তাই তো? কিন্তু আমি এই বাক্যকে কখনোই বলতে পারবো না আই এনাফ ড্রিঙ্ক ডিউরিং দ্য ডে, যে সাবজেক্টের পরে আমি এনাফ বললাম তারপরে আমি ভার্ব বলবো, সেটা কখনোই সম্ভব না। আমরা সবসময় ভার্বের পরে এনাফ শব্দটিকে বাছাই করব। ঠিক একইভাবে সেকেন্ড সেন্টেন্সের বেলায় আই স্টাডি এনাফ ডিউরিং মাই এক্সাম, স্টাডি ছিল আমার বাক্যে ভার্ব এবং পরে আমি কি করেছি, এনাফকে ব্যবহার করেছি। তাহলে এই যে আমি 3টা রুলস বললাম, এই 3টা রুলস কি শুধুমাত্র আমার এনাফ ব্যবহারের ক্ষেত্রেই প্রযোজ্য? মোটেও না। আমরা যখন রাইট ফর্ম অফ ভার্ব করি সেই ক্ষেত্রে আমার প্রযোজ্য, যখন আমরা পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন করি সেই ক্ষেত্রে আমার প্রযোজ্য। যে নাউনের পূর্বে এনাফ বসেছে তখন তার পরিচয় কি, তখন সে অ্যাডজেক্টিভ। যখন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে এনাফ বসেছে তার পরিচয় কি, সে হচ্ছে আমার অ্যাডভার্ব। ঠিক একইভাবে আমরা এনাফটাকে ভার্বের কোথায় বসাতে পারি, সব সময় পরে বসাতে পারি। আমরা যখন ফিল ইন দ্য গ্যাপস করব, যখন আমরা রাইট ফর্ম অফ ভার্ব করব, তখনও কিন্তু এই নিয়মগুলো আমাদের মাথায় রাখতে হবে, তা না হলে সঠিক উত্তরটি বাছাইকরণে কিন্তু আমাদের ভুল হয়ে যেতে পারে। এবার আসি রুলস নাম্বার 4 এর কাছে। যদি এনাফ যুক্ত কোনো বাক্যে নাউন না থাকে তখন কিন্তু এনাফ বাক্যে প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। যেমন উদাহরণের দিকে যদি বলি আই হ্যাভ হ্যাড এনাফ, আই হ্যাভ হ্যাড এনাফ, আমার যথেষ্ট পরিমাণ ছিল, কার ছিল, আমার ছিল, বাক্যতে কিন্তু কোনো নাউন নেই। সেকেন্ড সেন্টেন্সের দিকে যদি বলি দ্যাট ইজ এনাফ, ওটা যথেষ্ট, আমার এই বাক্যেও কিন্তু কোনো নাউন নেই। এখানে তাহলে এনাফের ভূমিকা কি, এনাফ এখানে মূলত প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। যদি কোনো ইংরেজি বাক্যে এনাফ ব্যবহার করা হয় এবং সেই বাক্যে যদি নাউন অনুপস্থিত থাকে তখন সেই এনাফের পরিচয় হবে অ্যাজ এ প্রোনাউন হিসেবে। বিষয়টাকে খুব ভালোভাবে মাথায় রাখবে। যদি কোনো বাক্যের ভেতরে এনাফ ব্যবহৃত হয় এবং নাউন অনুপস্থিত থাকে সেই ক্ষেত্রে এনাফ নিজেই প্রোনাউন হিসেবে কিন্তু ভূমিকা পালন করে থাকে। রুলস নাম্বার 5, এনাফ প্লাস টু প্লাস ভার্ব। দ্যাট মিনস কোনো একটি বাক্যে যদি আমি এনাফ বসাই, এর পরে যখন আমি ভার্বের ব্যবহার করব তার পূর্বে একটি টু ব্যবহৃত হবে এবং ভার্বটির বেস ফ্রম বাক্যটিতে বসবে। কারণ আমরা জানি ইনফিনিটিভ যখনই হয় ভার্বের কিন্তু বেস ফ্রম ব্যবহৃত হয়। দ্যাট মিনস whenever we use the enough before or after a verb it will be the totally change rules। কেন বললাম, যখন আমি পূর্বে ভার্ব বসাবো তখন কিন্তু ভার্বের বিভিন্ন ফর্ম আমরা দেখতে পাবো, কিন্তু যখন আমরা এনাফের পরে ভার্ব বসাবো তখন শুধুমাত্র আমরা বেস ফর্ম দেখতে পাবো। কেন দেখতে পারবো, তার পূর্বে আমার টু বসে। এই রুলসটা আমার প্রিপোজিশনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। যখন আমরা কোনো একটা সেন্টেন্সের ভেতরে পরবর্তী ওয়ার্ড ভার্ব দেখতে পাচ্ছি এবং তার পূর্বে আমি এনাফ শব্দটিকে পাচ্ছি এবং নিচে কোনো ফিল ইন দ্য গ্যাপস দেখতে পাচ্ছি, এখানে আমার অ্যাপ্রোপ্রিয়েট কোনো প্রিপোজিশন বসাতে বলা হয়েছে, তখন আমার নির্দ্বিধায় টু বসাতে হবে। দ্যাট মিনস এনাফ প্লাস টু প্লাস ভার্ব। এনাফের পরে যখন আমি ভার্ব বসাবো তার পূর্বে টু বসবে এবং ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। আর যদি এনাফের পূর্বে ভার্ব বসে তখন সে যে কোনো রূপে কিন্তু বাক্যে ব্যবহৃত হতে পারে। তাহলে উদাহরণের দিকে যদি তাকাই, শি ইজ ব্রেভ এনাফ টু স্পিক, সে বলার জন্য যথেষ্ট পরিমাণ সাহসী। তাহলে এখানে আমি কি করছি, এখানে আমি দেখতে পাচ্ছি এনাফ এবং এর পরবর্তী যে ভার্বটা আছে তার মাঝখানে কি বসেছে, টু বসেছে। তাহলে এটা আমরা পরীক্ষায় কয়ভাবে দেখতে পারি, এটা আমরা যেমন রাইট ফর্ম অফ ভার্বের বেলায় দেখতে পারি ঠিক একইভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের বেলায় কিন্তু এই নিয়মটা আমাদের মাথায় রাখতে হবে যে এনাফের পরে যখন ভার্ব বসে এর মাঝখানে যদি গ্যাপ থাকে সেই গ্যাপে অবশ্যই প্রিপোজিশন হিসেবে কিন্তু টু বসবে। রুলস নাম্বার 6, এনাফ প্লাস অফ প্লাস দা বা মাই বা ইউর বা দিস বা দোস। দ্যাট মিনস এনাফের পরে
যদি আমি কোনোভাবে ডিটারমাইনার অথবা আমি যদি কোনো প্রোনাউনের ব্যবহার করি, এদের মাঝখানে আবার প্রিপোজিশন হিসেবে অফ বসে থাকে, তাহলে আমরা দুটো প্রিপোজিশনের নিয়ম কিন্তু এনাফ এর ব্যবহার থেকে পেয়ে গেলাম। সেটা কি? যদি ভার্ব পরে বসে মাঝখানে টু বসবে, আবার একইভাবে এনাফ এর পরে যদি আমি কোনো ডিটারমাইনার অথবা প্রোনাউনকে ব্যবহার করতে চাই, তার মাঝখানে অবশ্যই প্রিপোজিশন হিসেবে অফ ব্যবহার করতে হবে। তাহলে আমার এনাফের ব্যবহারের পাশাপাশি কিন্তু আমি দুটো প্রিপোজিশনের ব্যবহারও শিখে ফেলেছি এবং অলরেডি তিনটি কিন্তু পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের রুলস আমার জানা হয়ে গেছে। তাহলে আমি যদি বলি এনাফ অফ দ্য ওয়াটার, এখানে এনাফের পরে দ্য ওয়াটার আমি ডিটারমাইনার হিসেবে কাকে পেয়েছি? দাকে পেয়েছি। এনাফ অফ মাই মানি, তাহলে মাই আমি প্রোনাউনকে পেয়েছি। এনাফ অফ দেম, আমি এখানে দেম হিসেবে একটা প্রোনাউন পেয়েছি। দ্যাট মিনস এনাফের পরে যখনই কোনো ডিটারমাইনার অথবা প্রোনাউনকে আমরা বাক্যে ব্যবহার করব, মাঝখানে কিন্তু আমার প্রিপোজিশন হিসেবে অফ ব্যবহৃত হবে। আমরা যদি মনে রাখি যে এনাফের পরে নাউন ব্যবহৃত হলে এনাফ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে এনাফ ব্যবহৃত হলে তা অ্যাডভার্ব এবং ভার্বের পরে এনাফ ব্যবহৃত হয়, তাহলে কিন্তু পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন করা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। ঠিক একইভাবে কোনো বাক্যে নাউন অনুপস্থিত থাকলে এনাফের ব্যবহার হলে সে প্রোনাউন হিসেবে পরিগণিত হয়, এটাও আমাদের পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনে খুব বেশি সহায়তা করে। আবার যেই বিষয়টা সবচেয়ে বেশি আমাদের ভোগান্তিতে ভোগায় যে প্রিপোজিশন কোনটা বসাবো, টু বসাবো, অফ বসাবো না কোনটা বসাবো, আমরা কনফিউজড হয়ে যাই। সেই বিষয়ে যদি আমরা দুটো মনে রাখি যে এনাফের পরে যখন আমরা ভার্ব বসাই, মধ্যবর্তী ওয়ার্ডটি হয় টু নামক প্রিপোজিশন, এবং এনাফের পরে যখন আমরা ডিটারমাইনার অথবা প্রোনাউনকে বসাই, মাঝখানে আমরা বসিয়ে থাকি অফ নামক প্রিপোজিশন। তাহলে আশা করি এই নিয়মগুলো শিখলে যেমন আমাদের পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনে কোনো ভুল হবে না, ঠিক একইভাবে আমাদের প্রিপোজিশন বসানোর ক্ষেত্রে ভুল হবে না। এমনকি আমরা সেন্টেন্সের কোথায় এনাফ নামক শব্দটিকে ব্যবহার করব, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের ভুল হবে না।